বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে প্রাইমারি ব্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাকে একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা। অলরেডি সাউন্ড ক্লিয়ার আছে, ভিডিও ক্লিয়ার আছে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ইমরান খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি জেসমিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। গতদিন আমরা সংবিধান নিয়ে কিছু অংশ আলোচনা করেছিলাম, আজকে সংবিধানের বাকি অংশ আলোচনা করব। সংবিধান গতদিন আলোচনা ছিল। সংবিধান সংবিধান এর ইংরেজি হচ্ছে কনস্টিটিউশনস। এর ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন সংবিধান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সংবিধানটা ছিল একটা রাষ্ট্রের মৌলিক দলিল। কি বলেছিলাম আমরা? সংবিধানটা হলো একটা রাষ্ট্রের মৌলিক দলিল। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক দলিল, যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানটা হলো একটা রাষ্ট্রের মৌলিক দলিল, যার মাধ্যমে হলো একটা রাষ্ট্র পরিচালিত হয়। আর বাংলাদেশ সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট। এরপর আমরা সংবিধানের ইতিহাস পড়েছিলাম যে কিভাবে আমাদের সংবিধানটা তৈরি হলো। আমাদের প্রথমে করা হলো অস্থায়ী সংবিধান আদেশ। আমরা পড়েছিলাম অস্থায়ী সংবিধান আদেশ। মনে করে দেখুন, অস্থায়ী অস্থায়ী সংবিধান আদেশ। সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান আদেশ, এটি করা হয়েছিল 11 জানুয়ারি 1972 সালে। আমাদের প্রথমে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা হলো অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ কে করেছিলেন? শেখ মুজিবুর রহমান। তিনি দেশে ফিরেই যে উদ্যোগ নিয়েছিলেন তা হলো অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ এটি আপনারা পড়বেন 11 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জন্য কি করতে হবে? বাংলাদেশের জন্য যদি তাহলে অস্থায়ী সংবিধান আদেশ আমাদের করা হয়েছিল কবে? 11 জানুয়ারি 1972 সালে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করা হয়েছিল গণপরিষদ আদেশ। গণপরিষদ গণপরিষদ আদেশ গণপরিষদ আদেশ করা হয়েছিল 23 মার্চ 1972 সালে। গণপরিষদ, সংবিধান রচনা করার জন্য যে পরিষদ লাগে তাকে বলা হয় গণপরিষদ। সংবিধান রচনা করার জন্য যে পরিষদ লাগে তা হলো গণপরিষদ। আর এই গণপরিষদ করা হয় কবে? 23 মার্চ 1972 সালে। আর এই গণপরিষদ আদেশ কে করেছিলেন? রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। এই গণপরিষদ আদেশ কে করেছিলেন? রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এরপর আমাদের কি করা হয়েছিল? সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি করা হয়েছিল। এরপর আমাদের সংবিধান যে প্রণয়ন করবে, খসড়া ড্রাফট করতে হবে, তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। আর এই কমিটির সদস্য ছিল কয়জন? 34 জন। আর সর্বোপরি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। তো এই পড়াগুলো আমরা গতদিন পড়েছিলাম যে সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান আদেশ 11 জানুয়ারি 1972 সালে দেওয়া হয়েছিল। গণপরিষদ আদেশ এটি দেওয়া হয়েছিল 23 মার্চ 1972 সালে। এরপর আমাদের একটা কমিটি গঠন করা হয় সংবিধানের জন্য, খসড়া কমিটি। আর এই কমিটির সদস্য ছিল 34 জন। এরপর আমাদের সংবিধানটা কার্যকর হয়। আজকে আমরা সংবিধানের থেকে গুরুত্বপূর্ণ
আমরা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পড়ব। সবগুলো পড়ার দরকার নাই, আপনাদের বিগত 5 বছরের প্রাইমারি পরীক্ষাতে সংবিধান থেকে অ্যাভারেজে একটা করে প্রশ্ন আসছে। সংবিধান থেকে তেমন কঠিন প্রশ্ন হয় না প্রাইমারির জন্য, অন্তত এটা আপনারা নিশ্চিত থাকেন। সংবিধান থেকে অনেক সহজ প্রশ্ন আসে। আমি কয়েকটা অনুচ্ছেদ আপনাদেরকে পড়িয়ে দিব, ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন। তো আসেন আমরা কি কি অনুচ্ছেদগুলো পড়তে হয় আমরা একটু দেখি। সংবিধান থেকে কি কি অনুচ্ছেদ আমরা পড়ব। সংবিধানের 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 গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। আচ্ছা, আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানান তো যে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, আমাদের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা। আপনারা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান দেখি। আমাদের যারা অ্যাক্টিভ ভাই বোনেরা আছে, যারা আজকে অ্যাক্টিভ ভাই বোন, যারা নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো করছেন, ইনশাল্লাহ আগামীতে এই যে সার্কুলারটা হয়ে যাবে, প্রায় 40,000 নিয়োগ হবে। এই ট্রেন যারা মিস করতে চান না তারা কিন্তু লাইভ ক্লাসগুলো করবেন, ঠিক আছে। এখন নতুন বাংলাদেশের অনেকগুলো অপরচুনিটি আসতেছে। স্বাস্থ্য ক্যাডার নিয়োগ করা হবে স্পেশাল বিসিএসের মাধ্যমে, শিক্ষা ক্যাডার নিয়োগ করা হবে স্পেশাল বিসিএসের মাধ্যমে, আর কোটামুক্তভাবে প্রাইমারি নিবন্ধন। মানে আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন, আপনি চাকরি পরীক্ষা দেওয়ার ফুসরত পাবেন না, মানে এত পরীক্ষা আপনার হবে। ধরে রাখেন শুক্র শনিবার আপনার অ্যাভারেজে 3টা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে চাকরি সার্কুলার নিয়ে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের কোনো বিকল্প নাই এখানে। এখানে মামা খালুর কোনো জোর থাকবে না। এখানে প্রিপারেশন যার, চাকরিটা হবে তার, ইনশাল্লাহ। তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে বর্তমান বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টা। অনুচ্ছেদ, এটিও কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন, এটিও বিগতর একটা পরীক্ষার প্রশ্ন যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টা। এটা আমরা সবাই পারবো, তাই না? সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টা নাকি 52টা? সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টা। এই তো আমাদের মুন্নি জেসমিন, আমাদের মুন্নি জেসমিন মনে হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট, নিয়মিত তাকে দেখি। 153টা অনুচ্ছেদের কথা বলেছে। সালমান মোহাম্মদ মিহির, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভালো একটা প্রস্তুতির কথা শুনলে মনটা এমনি ভালো হয়ে যায়। এই যে আপনারা যখন কমেন্ট করেন, ঠিক আছে, তখন মনে হয় যে না, আমার এই কলিজার ভাই বোনেরা অনেক পড়াশোনার সাথে সম্পৃক্ত আছে। আর যখন আপনাদের কমেন্ট দেখি না, তখন হতাশ হই যে আমার কলিজার ভাই বোনেরা গেল কোথায়। তাদের প্রিপারেশন যদি খারাপ হয় তাহলে তো আমরা আসলে স্বস্তিতে থাকতে পারবো না, ঠিক আছে। আমাদের একটা দায়িত্ব আছে, একটা জিম্মাদারি আছে যে আপনাদেরকে তৈরি করে দিবে যেন আপনারা এই মাঠে গিয়ে আপনাদের যুদ্ধটাকে জয় করে নিয়ে আসতে পারেন। মেঘ বালিকা, হ্যাঁ এই মেঘ বালিকা। যাই হোক, মেঘের কথা শুনলে আজকে আমাদের এখন একটু প্রশান্তি লাগতেছে, তাই না? তীব্র গরম গেল কয়েকদিন। যাই হোক, এখন আমরা দেখি সংবিধানের অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কি কি পড়তে হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়বেন 1 নাম্বার অনুচ্ছেদ, অনুচ্ছেদ 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 1, সংবিধানের অনুচ্ছেদ 1। আচ্ছা, যারা জানেন কমেন্টের মাধ্যমে জানান তো সংবিধানের 1 নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে কি বলা আছে। সংবিধানের 1 নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে কি বলা আছে। সংবিধানের 1 নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে কি বলা আছে, যারা জানেন সবাই কমেন্ট করুন। আমি এটা একদম সহজ পানির মতো একটা ব্যাখ্যা দিয়ে দিব আপনাদের জন্য। আজকের ক্লাসটা হবে আমার জীবনে আপনাদের জন্য বেস্ট ক্লাস। সবাই জানাবেন যে আমাদের অনুচ্ছেদ 1 নাম্বারে কি দেয়া আছে বলেন। অনুচ্ছেদ 1-এর মাধ্যমে সংবিধানের কি দেয়া আছে। 1 নাম্বারে বলা হয়েছে যে বাংলাদেশ হবে একটি একক প্রজাতন্ত্র। বাংলাদেশ 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 হবে একটি একক প্রজাতন্ত্র। একক প্রজাতন্ত্র একক প্রজাতন্ত্র বাংলাদেশ হবে একটি একক প্রজাতন্ত্র। তাহলে সংবিধানের 1 নম্বরে অনুচ্ছেদে আমাদের কিসের ব্যাপারে বলা আছে? প্রজাতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে। তো বাংলাদেশ হবে একটি একক প্রজাতন্ত্র।
আর বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হবে বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হবে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি হবে? বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হবে গণপ্রজাতন্ত্রী 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 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে এখানে আমাদের যদি বলা হয়, পরীক্ষায় বলা হয় যে প্রজাতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে সংবিধানের কয় নাম্বার অনুচ্ছেদে, যদি আমাদের পরীক্ষায় বলা হয় যে আমাদের প্রজাতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে কয় নাম্বার অনুচ্ছেদে, 1 নাম্বার। এখানে একটু কথাটা হালকা করে মনে রাখবেন যে আমাদের প্রজাতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে যে কয় নাম্বার অনুচ্ছেদে, 1 নাম্বার অনুচ্ছেদে। আমাদের বাংলাদেশটা যে একটা একক প্রজাতন্ত্র হবে, মানে বাংলাদেশটা ইন্ডিয়ার মতো হবে না, ভারতের মতো হবে না, যেহেতু ভারতের অনেকগুলো প্রদেশ আছে। ভারতে যেহেতু অনেকগুলো প্রদেশ আছে, আমাদের কোনো প্রদেশ থাকবে না। যে ভারতের মনে করেন অনেকগুলো প্রদেশ আছে, কিন্তু আমাদের কোনো প্রদেশ থাকবে না, প্রদেশ থাকবে না, আমরা একক থাকব। ঠিক আছে, আমাদের 8টি প্রশাসনিক বিভাগ থাকবে, বাট আমাদের কোনো প্রদেশ থাকবে না। এটা বলা হয়েছে যে বাংলাদেশ হবে কি হবে, একটা একক প্রজাতন্ত্র। বাংলাদেশ, এখানে এই কথাটা মনে রাখবেন যে বাংলাদেশ হচ্ছে একটি একক প্রজাতন্ত্র, ইউনিটারি স্টেট। বাংলাদেশ হচ্ছে একটা ইউনিটারি স্টেট, বাংলাদেশ হবে একটা একক প্রজাতন্ত্র। আর বাংলাদেশে যদি বলে সরকারি নাম কি, দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অনেকে আমরা বলতে পারি না, লজ্জা লাগে। ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্নগুলোই করা হয় যে বলেন তো বাংলাদেশের সরকারি নাম কি বা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, অনেকে আমরা পারি না। ঠিক আছে, এগুলো পারতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের সরকারি নাম হলো বা রাষ্ট্রীয় নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে, রাষ্ট্রীয় নাম হলো দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে ব্যাপারটা বুঝতে হবে। এখন দেখেন, আমরা এখন যদি বলে বাংলাদেশ কি একটি প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশটা কি একটা প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র, কমেন্টের মাধ্যমে জানান তো। বাংলাদেশ কি একটা প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র, কমেন্টের মাধ্যমে জানান। বাংলাদেশটা একটা কি, প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র? বাংলাদেশটা হচ্ছে একটা কি, প্রজাতন্ত্র নাকি গণপ্রজাতন্ত্র? যদি পরীক্ষায় এইভাবে প্রশ্ন দেয় যে বাংলাদেশটা একটা কি, বলেন তো এটা কি একটা প্রজাতন্ত্র নাকি একটা গণপ্রজাতন্ত্র? তাহলে বাংলাদেশটা হবে একটা প্রজাতন্ত্র। যেটা আমরা বাংলাদেশকে রেখেছিলাম 10 এপ্রিল 1971 সালে আমরা কাঠামো করেছিলাম বাংলাদেশটা হবে একটা একক প্রজাতন্ত্র। এটা আমরা ভারতের আগরতলার ত্রিপুরাতে এটা আমরা করেছিলাম যখন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল। যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল, তখন আমরা আমাদের রাষ্ট্রের কাঠামো কেমন হবে, রাষ্ট্রটা হবে একটা প্রজাতন্ত্র। তবে আমরা কি করি, আমরা প্র্যাকটিস করি, আমরা রাষ্ট্রের নাম রেখেছি প্রজাতন্ত্র, কাঠামোটা কেমন হবে, প্রজাতন্ত্র। ঠিক আছে, কিন্তু কাজ কাম করি কার মতো, গণপ্রজাতন্ত্রের মতো। ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার বলে দিই। তাহলে আমরা আমাদের ধরেন ছেলের নাম রাখছি, হ্যাঁ ইসলামিক নাম রাখছি, কিন্তু ছেলে কি করে, ড্যান্স ক্লাবে যায়, নাইট ক্লাবে যায়। তা ব্যাপারটা এরকম যে আমাদের নাম রাখছি আমরা প্রজাতন্ত্র, কিন্তু আমরা কাজ কাম করি গণপ্রজাতন্ত্রের মতো। ব্যাপারটা কি, মনে করেন যে প্রজাতন্ত্র কারা, প্রজাতন্ত্র হচ্ছে সেই সকল রাষ্ট্র যারা হলো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই দেশের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। আমি আবার বলছি, প্রজাতন্ত্র কারা, প্রজাতন্ত্র হলো সেই সকল রাষ্ট্র যারা জনগণ সরাসরি ভোট দিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে নির্বাচিত করে, তারা হলো প্রজাতন্ত্র। যেমন হচ্ছে পাকিস্তান হচ্ছে একটা প্রজাতন্ত্র, ইরানটা হলো একটা প্রজাতন্ত্র। ঠিক আছে,
কারণ জনগণ সরাসরি সেই দেশের প্রেসিডেন্টকে ভোট দেয়। তাহলে পাকিস্তান একটা প্রজাতন্ত্র, ইরানও একটা প্রজাতন্ত্র, কিন্তু আমরা নাম রাখছি কিন্তু প্রজাতন্ত্র, কিন্তু কাজ করি আমরা কার মতো? গণপ্রজাতন্ত্রের মতো। আর গণপ্রজাতন্ত্র কি? সেটা হলো যে পরোক্ষ ভোট হবে, পরোক্ষ ভোটের মাধ্যমে। এই যে আমাদের যে রাষ্ট্রপতি আমরা নির্বাচিত করি, আমরা তো জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে সিল মারি না, মারি? আগে আমরা এমপিদেরকে নির্বাচিত করি, এমপিরা আবার পার্লামেন্টে গিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে, রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। তার মানে আমরা যে আমাদের সরকার প্রধানটাকে পাচ্ছি পরোক্ষভাবে, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্র। ঠিক আছে? আর যারা সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রপতিকে নির্বাচিত করে বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নির্বাচিত করে, তারা হলো প্রজাতন্ত্র। তবে আমরা আমাদের রাষ্ট্রীয় কাঠামো বলছি, আমাদের রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে? প্রজাতন্ত্র হবে। কিন্তু আমরা ফলো করি কোনটা? গণপ্রজাতন্ত্র। আমরা ফলো করি কোনটা? গণপ্রজাতন্ত্র। ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন। তা আমাদের সরাসরি রাষ্ট্রপতির ভোট হয় না, আমরা পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে নির্বাচিত করি, বাট আমরা প্র্যাকটিস করি হচ্ছে গণপ্রজাতন্ত্রের। তাহলে যদি বলে বাংলাদেশটা কি, আমরা বাংলাদেশের নাম রেখেছি প্রজাতন্ত্র। বাংলাদেশ হবে একটা প্রজাতন্ত্র, একক প্রজাতন্ত্র। তবে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেখেন, আপনারা বুঝতে পারলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে সবাই জানান, যে সবাই যদি বুঝতে পারেন। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে আছে। দেখতে পাচ্ছি আমরা সালমান মোহাম্মদ মিহির যুক্ত আছেন, ইমরান খান, আরিফিন জাহান চৌধুরী যুক্ত আছেন, মেঘ বালিকা, ইসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের মেঘ বালিকা, মুন্নি ইসলাম, সাহা যুক্ত আছেন, মনিরুজ্জামান ভাইও যুক্ত আছেন। আচ্ছা, দেখেন বুঝতে পেরেছেন কিনা। তা বাংলাদেশ আসলে নাম রাখছি আমরা কি? প্রজাতন্ত্র, কিন্তু আমরা প্র্যাকটিস করি কি? গণপ্রজাতন্ত্রের। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আছে বাংলাদেশটা কি হবে, একটি কাঠামোর দিক দিয়ে হচ্ছে প্রজাতন্ত্র, যেটা আমরা নাম রেখেছিলাম। কবে করেছিলাম কাঠামোটা? 10 এপ্রিল 1971 সালে। ঠিক আছে? আর আনুষ্ঠানিকভাবে এটা আমরা প্রকাশ করেছি কবে? আমরা এই বাংলাদেশ যে প্রজাতন্ত্র হবে এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলাম আমরা 17 এপ্রিল। এটি পরীক্ষায় আসে 17 এপ্রিল 1971 সালে, মানে মেহেরপুরের মুজিবনগরে। তখন আমরা ভরা মজলিসে সবার সামনে বলেছিলাম আমরা হলো একটা প্রজাতন্ত্র, আর আমরা করেছিলাম 10 এপ্রিলে। তা প্রজাতন্ত্র মনে হচ্ছে আমরা নাম রেখেছি, কিন্তু কাজ করি হলো গণপ্রজাতন্ত্রের। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। গুড। এগুলো বুঝতে হবে, এগুলো ভাই ভাই প্রশ্ন করে। এখন আমরা অনুচ্ছেদ 2 নাম্বার দেখব। অনুচ্ছেদ 2 নাম্বার আমাদের জন্য ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার অনুচ্ছেদে কি আছে বলেন তো? কিসের ব্যাপারে বলা আছে অনুচ্ছেদ 2 নাম্বারে? যারা জানান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো। অনুচ্ছেদ 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান আমাকে যে অনুচ্ছেদ 2 এর ব্যাপারে কি বলা আছে। অনুচ্ছেদ 2 এর ব্যাপারে কি বলা আছে বলেন তো সবাই। অনুচ্ছেদ 2, মাহমুদা আক্তার বলছে ক্লিয়ার, আমাদের মাহমুদা স্মৃতি জি ক্লিয়ার, মুন্নি জাসমিন জি ক্লিয়ার। আচ্ছা, মাশাল্লাহ। যাই হোক, আপনারা এত সহজে বুঝতে পারবেন আমি আসলে ভাবতে পারিনি। অনেকে এটা বুঝতে পারে না, তার মানে আমি বুঝে নিতে পারি যে আলহামদুলিল্লাহ আপনাদের যে আইকিউ সেন্স অনেক ভালো। ঠিক আছে? আপনাদের হবে, আপনাদের দ্বারাই সম্ভব। মানে আমাদের 2 নাম্বার অনুচ্ছেদে আছে রাষ্ট্রীয় সীমানা। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় সীমানা, যে রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। রাষ্ট্রীয় সীমানা, ল্যান্ড বাউন্ডারি। 2 নাম্বার আমাদের রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। হ্যাঁ, রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। যদি বলা হয় 2 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। আমাদের সীমানা কতটুকু হবে? আমাদের এই যে পূর্ব পাকিস্তান যতটুকু, পাকিস্তানে যে আমাদের এটা ধরেন এটা পশ্চিম পাকিস্তান ছিল, এরপরে ইন্ডিয়া ছিল, এরপরে আমাদের যে বাংলাদেশ, এই যে আমরা এই যে বাংলাদেশ পেয়েছি, ঠিক আছে, পাকিস্তানের কাছ থেকে। এইটাই হলো আমাদের যে ভূখণ্ডটা আছে, এটা হলো আমাদের কি হবে? রাষ্ট্রীয় সীমানা হবে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সীমানা হবে। যদি বলা হয় অনুচ্ছেদ 2 এর মাধ্যমে কি বলা হয়েছে? অনুচ্ছেদ 2 নাম্বার বলা হচ্ছে রাষ্ট্রীয় সীমানা বলা হয়েছে। আপনি যদি আপনার সাথে যদি কোনো অঞ্চল যুক্ত হতে হয়,
ধরেন ভারতের কোনো অঞ্চল সেভেন সিস্টার্স আপনার সাথে যুক্ত হবে, তাহলে কি করতে হবে? সংবিধান সংশোধন করতে হবে। আপনাকে কি করতে হবে? সংবিধান সংশোধন করতে হবে। বা মনে করেন ভারতের সাথে আপনার সীমান্ত নিয়ে বিবাদ আছে, যদি কোনো চুক্তি করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে সংবিধান সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন করতে হবে। যেহেতু আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা ছিটমহল নিয়ে। কি নিয়ে? ছিটমহল নিয়ে, ছিটমহল বিনিময় নিয়ে। ইন্ডিয়ার সাথে আমরা একটা চুক্তি করছি না, যে আমাদের সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়ার 111টা ছিটমহল, আর আমাদের 51টা যুক্ত হয়েছে ইন্ডিয়ার সাথে। এই জন্য আমাদের সংবিধান সংশোধন হয়েছিল 23 নভেম্বর 23 নভেম্বর 1974 সালে 1974 সালে তৃতীয় সংশোধনী হয়। সংবিধানের তৃতীয় সংশোধনী হয় যে আপনার কি করতে হবে? যদি আপনার সাথে কোনো ভূখণ্ড যুক্ত হতে চায়, বা আপনি যদি আপনার কোনো ভূখণ্ডকে কাউকে দিতে চান, তাহলে কি করতে হবে? সংবিধানের সংশোধন করতে হবে। ঠিক আছে, এটা কারেকশন করতে হবে। আমরা যখন ইন্ডিয়ার সাথে আমাদের সীমান্ত চুক্তি করি 1974 সালে, আমরা যখন ইন্ডিয়ার সাথে আমরা সীমান্ত চুক্তি করি 1974 সালে, তখন কি করতে হয়? আচ্ছা, সালমান মোহাম্মদ মিহির বলছে সাউন্ড নাই স্যার। সাউন্ড আছে তো ভাই? আচ্ছা, এই জন্য আমাদের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে আমরা 1974 সালে ভারতের সাথে আমরা সীমান্ত চুক্তি করেছিলাম। 1974 সালে আমরা ভারতের সাথে সীমান্ত চুক্তি করেছিলাম। তাহলে আমাদের যদি বলে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদ কি? আমাদের রাষ্ট্রীয় সীমানা, আমাদের রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের কয় নাম্বার অনুচ্ছেদ আমরা পড়ব? আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো 2-এর কটা ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 2-এর ক। অনুচ্ছেদ হলো 2-এর ক। এটা পরবর্তীতে এসে যুক্ত হয়েছে সংবিধানে। এটি হলো পরবর্তীতে এসে যুক্ত হয়েছে, এই জন্য হচ্ছে 2-এর ক। এটা মানে ফাঁকের মধ্যে ঢুকানো হয়েছে। ঠিক আছে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ঢুকানো হয়েছে। এটা হলো 2-এর ক। 2-এর কতে কি আছে? আমাদের রাষ্ট্র ধর্ম। 2-এর কতে কি বলা আছে? আমাদের রাষ্ট্র ধর্ম। রাষ্ট্র ধর্ম 2-এর কতে বলেছে রাষ্ট্র ধর্ম। আমাদের 2-এর কতে হচ্ছে আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, আর অন্যান্য ধর্মাবলম্বীরাও সমান সুযোগের অধিকারী হবে। 2-এর কটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের 2-এর কতে কি বলা আছে? রাষ্ট্র ধর্ম। ঠিক আছে, আমাদের 2 নাম্বারের কতে বলা আছে রাষ্ট্র ধর্ম। এরপর আমরা দেখব যে আমাদের অনুচ্ছেদ 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 3 নাম্বার। অনুচ্ছেদ 3 কি আছে? এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গত দিনের পরীক্ষাও এসেছে যে অনুচ্ছেদ 3 নাম্বারে কি বলা আছে। সবাই কমেন্টের মাধ্যমে জানান তো অনুচ্ছেদ 3-এ কি বলা আছে। অনুচ্ছেদে 3-এ বলা আছে আমাদের রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষার ব্যাপারে বলা আছে। অনুচ্ছেদ 3-এ আমাদের বলা আছে রাষ্ট্রভাষা। অনুচ্ছেদ 3-এ কি বলা আছে? বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, তবে অন্যান্য ভাষীরাও কি সমান সুযোগ পাবে। অনুচ্ছেদ 3-এ বলা আছে কি? রাষ্ট্রভাষা। অনুচ্ছেদ 3-এ বলা কি আছে? রাষ্ট্রভাষা বাংলা। রাষ্ট্রভাষা বাংলা, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি বিগত একদম রিসেন্ট পরীক্ষায় আসে যে আমাদের রাষ্ট্রভাষার ব্যাপারে বলা আছে কয় নাম্বারে? আমাদের রাষ্ট্রভাষার ব্যাপারে বলা আছে 3 নাম্বারে। এরপর কয় নাম্বার অনুচ্ছেদ পড়তে হবে? এরপর আমাদের অনুচ্ছেদ পড়তে হবে 4 থেকে পড়তে হবে। 4-এর 3টা অনুচ্ছেদে পড়তে হবে আমাদের। 4-এর 3টা অনুচ্ছেদ। 4-এর 3টা অনুচ্ছেদে পড়তে হবে। অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 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 কত? 4-এর 1 আমরা পড়ব। অনুচ্ছেদ 4-এর 1-এ আছে আমাদের কি? আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারে বলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারে বলা আছে। জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, সোনার বাংলা।
আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। এই জাতীয় সঙ্গীত নিয়ে সবচেয়ে বর্তমান বেশি আলোচিত। কেন বলেন তো? আমরা অনেকে মনে করি যে জাতীয় সঙ্গীতটা আমার সোনার বাংলাটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন নয়? কারণ 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গ যখন 1905 সালে হয়, তখন রবি ঠাকুর এই দুই বাংলাকে বিভক্ত যেন না করা হয়, এই দুই বাংলাকে একত্রে রাখার জন্য তিনি আমার সোনার বাংলায় কবিতাটা রচনা করেছিলেন। আমার এই সোনার বাংলা কবিতাটা রচনা করেছিলেন কয় লাইনের? 25 লাইনের একটা কবিতা। 25 লাইনের একটা কবিতা তিনি রচনা করেছিলেন যে তোমরা এই দুই বাংলাকে বিভক্ত করো না। হ্যাঁ, দুই বাংলাকে বিভক্ত করলে কি হবে? আমার রবীন্দ্রনাথ ঠাকুর, আমার কবিতা, আমার গান, আমার উপন্যাস, এটা কি যখন বাজার দুই দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমি তো আসলে তখন লাইক, ফলোয়ার, হ্যাঁ, কমেন্ট পাবো না। ঠিক আছে, সবাই ব্যক্তিগত স্বার্থের জন্য এই দুই বাংলাকে আলাদা করতে দেয় নাই। তো আমার সোনার বাংলা পরবর্তী বাংলাদেশের জাতীয় সঙ্গীত করে নেওয়া হয় 3 মার্চ। 3 মার্চ 1971 সালে করে নেওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর এই 25 লাইনের মধ্যে কয় লাইন করা হয়? প্রথম 10 লাইন, প্রথম 10 চারণ করা হয়, প্রথম 10 চারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়। ঠিক আছে। আর আমাদের এই জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন, প্রথম 4 লাইন আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তো এই হচ্ছে আমার সোনার বাংলা। এটা মূলত বাংলাদেশের জন্য তৈরি করা কোনো জাতীয় সঙ্গীত না। এটা দুই বাংলা যদি একত্রিত থাকতো আর তাহলে কিন্তু এটা প্রাসঙ্গিক থাকতো। আর এই আমার সোনার বাংলা এর ইংরেজি অনুবাদকের নাম পরীক্ষায় আসে। তার নাম হচ্ছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। যদি বলা হয় আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদকের নাম কি? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারছেন, 4-এর 1ও বুঝতে পারছেন, এটা গুরুত্বপূর্ণ। আর 4-এর 2টাও পরীক্ষায় থাকে। পরীক্ষায় 4-এর 2টা থাকে। পরীক্ষায় 4-এর 2, অনুচ্ছেদ 4-এর 2, অনুচ্ছেদ 4-এর 2, অনুচ্ছেদ 4-এর 2, এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক সহজ না? দেখেন তো, সংবিধান যখন আপনারা নিজেরা পড়বেন, দুনিয়ার বোঝা আপনার মাথার উপর চাপে বসবে। এই যে ক্লাসগুলো করলে কিন্তু 7 দিনের পর আপনারা 1 ঘন্টায় কমপ্লিট করতে পারছেন। তারপরও কিন্তু আমরা অনেকে আসলে বুঝি না, গুরুত্ব বুঝি না, যে পরে করব, পরে এক সময় ভিডিওটা দেখে নিব। আসলে লাইভ করার যে মজাটা থাকে, হ্যাঁ, পরে করার কিন্তু সেই মজা আর থাকে না। এই জন্য ক্লাসগুলো আপনারা কি করবেন? লাইভ করার চেষ্টা করবেন। শত ব্যস্ততার পরেও আপনারা ক্লাসগুলো করবেন। অনেকের পরিবারকে অনেক সময় দিতে হয়, বাচ্চারা আছে, দুষ্টুমি করে, হই হুল্লোড় করে। সুন্দরভাবে আপনি একটা রুমে গিয়ে পরিপাটি হয়ে সুন্দরভাবে একটা ট্রাইপড লাগিয়ে, হ্যাঁ, যেইভাবে ক্লাস করা যায় সেভাবে করবেন। আমরা ক্লাসটাকে গুরুত্ব দেই না। হ্যাঁ, মনে করছি যে ক্লাস করে আর কি হবে, হ্যাঁ, আমরা হুজুগে ভর্তি হয়ে গেছে, এখন ক্লাস করার কি হবে। না, আপনি যদি এটাকে গুরুত্ব দেন, এটাকে সর্বোচ্চ সম্মান করেন, সর্বোচ্চ ভালোবাসা দেন, এটা কিন্তু আপনার রিটার্ন আসবে। যেই জিনিসকে আপনি মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, সেটা কিন্তু আপনার রিটার্ন আসবে। আর আমরা কি করি? শুয়ে ক্লাস করি। আমরা আমরা কি করি না, এটাকে গুরুত্ব দেই না। অনুচ্ছেদ 4-এর 2, এখানে আমাদের বলা আছে জাতীয় পতাকার ব্যাপারে বলা আছে। জাতীয় পতাকা, জাতীয় পতাকার ব্যাপারে বলা আছে। জাতীয় পতাকা যদি বলে, জাতীয় পতাকা কবে নেওয়া হয়েছিল? জাতীয় পতাকা আমরা গ্রহণ করেছিলাম। জাতীয় পতাকা আমাদের প্রথম উত্তোলন করা হয়েছিল 2 মার্চ। 2 মার্চ 1971 সালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়, বটতলা, ঢাবি। এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে? আসম আব্দুর রব। আসম আব্দুর রব। আব্দুর রব। আব্দুর রব তিনি আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিল। যদি বলে পতাকা দিবস কবে,
পতাকা দিবস হলো 2 মার্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। আমাদের আগে পতাকাটা ছিল মানচিত্র খচিত পতাকা। আমাদের আগে পতাকাটা ছিল কেমন? মানচিত্র খচিত পতাকা। মানচিত্র মানচিত্র খচিত পতাকার ডিজাইনার নাম কি? এটি পরীক্ষা আসে। ডিজাইনার তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস। নারায়ণ দাস। যদি বলা হয় যে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনারকে, তিনি হলেন শিবনারায়ণ দাস। আর এখন আমরা যেভাবে পতাকাটা দেখি, বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। যদি বলা হয় বর্তমান যে আমরা পতাকা দেখি, এই পতাকার ডিজাইনারকে, তিনি হচ্ছেন কামরুল হাসান। বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আমাদের জাতীয় পতাকার অনুপাতটা পরীক্ষায় আসে। অনুপাত যদি বলা হয় অনুপাত কত, জাতীয় পতাকার অনুপাত হচ্ছে আমাদের জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6। 10:6। তারপর অনুপাত হচ্ছে 2, তার হচ্ছে 5:3:1। এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার অনুপাত। যে আপনার দৈর্ঘ্য থাকবে 5, প্রস্থ থাকবে 3, এবং আপনার যে বৃত্তের থাকবে মোট দৈর্ঘ্যের 1%। এটা হলো আমাদের জাতীয় পতাকার অনুপাত। জাতীয় পতাকাটা দেখতে আমাদের কেমন? জাপানের পতাকার মতো। জাপান এবং পালাও কার পতাকার মতো? জাপান আর আছে অস্ট্রেলিয়া মহাদেশের দেশ হচ্ছে পালাওর মতো। পালাও। আমাদের পতাকাটা দেখতে কার মতো? যদি বলা হয় জাপান এবং পালাওর মতো। বাংলাদেশের জাতীয় পতাকাটা দেখতে কার মতো? সেটা হলো জাপান এবং পালাওর মতো। আচ্ছা, পতাকা নিয়ে আমাদের অলরেডি হয়ে গেল। পতাকা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা পতাকা পেয়েছি, এখন পথ করে উড়াবো। বিজয়ের নিশানা, আমরা বিজয়ের মঞ্চে পতাকা উড়াতে চাই। এখন 4-3 নাম্বারটাও আপনাদের ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 4-3। অনুচ্ছেদ কত? 4-3। অনুচ্ছেদ 4-3 কি আছে? আমাদের জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীক যদি বলা হয় অনুচ্ছেদ 4-3 অনুযায়ী হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের ব্যাপারে বলা আছে। জাতীয় প্রতীক কি আমাদের? আমাদের জাতীয় প্রতীক হচ্ছে দুই পাশে ধানের শীষ বেষ্টিত, এই যে দুই পাশে ধানের শীষ বেষ্টিত কি আছে? ভাসমান শাপলা। দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান শাপলা। উপরে হচ্ছে 3টা পাট পাতার কুড়ি আছে, আর দুই পাশে 4টা করে মোট 4টা তারকা চিহ্ন রয়েছে। এটা হলো আমাদের জাতীয় প্রতীক। যদি বলে বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান শাপলা, আর এখানে আছে 3টা পাট পাতার কুড়ি আছে, আর দুই পাশে মোট 4টা তারকা চিহ্ন রয়েছে। আর এই 4টা তারকা চিহ্নের মাধ্যমে কি প্রকাশিত হয়? আমাদের সংবিধানে 4টা মূলনীতি প্রকাশিত হয়। এই 4টা তারকা চিহ্নের মাধ্যমে কি প্রকাশিত হয়? আমাদের সংবিধানে 4টি মূলনীতি প্রকাশিত হয়। কি? একটা হলো আমাদের গণতন্ত্র, একটি হলো আমাদের সমাজতন্ত্র, একটি হলো আমাদের জাতীয়তাবাদ, একটি হলো আমাদের ধর্মনিরপেক্ষতা। তার মানে আমাদের এই 4টা স্টার দ্বারা কি প্রকাশিত হয়? আমাদের সংবিধানে 4টি মূলনীতি প্রকাশিত হয়। কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জাতীয় প্রতীক কি? আমাদের জাতীয় প্রতীক হচ্ছে
দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান শাপলা। অনেকে বলছে শাপলা, শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল, শাপলা কিন্তু আমাদের জাতীয় প্রতীক নয়। আমাদের জাতীয় প্রতীক হচ্ছে দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান শাপলা। হ্যাঁ, আর আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার কি? জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে আমাদের কামরুল হাসান। কামরুল কামরুল হাসান। আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান, ঠিক আছে। আর আমাদের জাতীয় মনোগ্রাম কিন্তু আবার আলাদা। যদি বলে জাতীয় মনোগ্রাম আবার কেমন, আমাদের জাতীয় মনোগ্রামটা আবার কেমন? জাতীয় মনোগ্রাম, জাতীয় মনোগ্রাম, মনোগ্রাম মানে হলো লোগো। হ্যাঁ, মনোগ্রাম মানে লোগো। দেখেন না, যে কলমটা আমি ব্যবহার করতেছি তারও একটা কিন্তু মনোগ্রাম আছে, লোগো আছে। দেখেন আমি যে টি শার্টটা ব্যবহার করতেছি, এই যে নিক, তারও কিন্তু একটা লোগো আছে। মনোগ্রাম মানে বাংলাদেশের লোগোটা কেমন হবে? বাংলাদেশের লোগোটা হবে লাল বৃত্তের মধ্যে, যে লাল বৃত্ত, ভিতরে হবে লাল বৃত্ত। এই লাল বৃত্তের মধ্যে হচ্ছে কেমন একটা হলুদ মানচিত্র থাকবে। হ্যাঁ, লাল বৃত্তের মধ্যে হচ্ছে হলুদ মানচিত্র, এটা হচ্ছে আমাদের মনোগ্রাম। আর উপরে থাকবে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ এইভাবে থাকবে। নিচে থাকবে সরকার, সরকার। আর এখানে দুইটা তারকা চিহ্ন থাকবে, এখানে দুইটা তারকা চিহ্ন থাকবে। এটা হলো আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম। যদি বলে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম কি, তখন আপনি বলবেন রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে লাল বৃত্তের মধ্যে হলুদ, সরি, হ্যাঁ, লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র, লাল বৃত্তের মধ্যে হলো হলুদ মানচিত্র। আর উপরে থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে থাকবে সরকার, দুই পাশে দুটো করে চারটা তারকা চিহ্ন থাকবে। এই চারটা তারকা চিহ্নের মাধ্যমে কি প্রকাশিত হয়? এই চারটা তারকা চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই চারটা মূলনীতি প্রকাশিত হয়। আর আমাদের এই রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এর ডিজাইনার হচ্ছে এ এন সাহা, এ এন সাহা, এ এন সাহা। আমাদের যে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা। আচ্ছা, এরপরে আমরা এদিকে আর আমাদের অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ নাই, প্রাইমারির জন্য এত গুরুত্বপূর্ণ না। এখন আমরা পড়ব হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ পড়ব 5-1। এটি পরীক্ষায় আসে 5-1। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানীর ব্যাপারে বলা হচ্ছে। রাজধানী, রাজধানী, রাজধানীর ব্যাপারে বলা আছে। 5-1 মাধ্যমে কি বলা আছে? রাজধানীর ব্যাপারে বলা আছে। তাহলে বাংলাদেশের রাজধানী কি হবে? ঢাকা। বাংলাদেশের রাজধানী হবে ঢাকা, এটা বলা আছে 5-1। আর এদিকে আমরা পড়ব হচ্ছে 6-2টা পড়ব। 6-2 আমরা জাতিতে হলো বাঙালি, জাতিতে আমরা হচ্ছে বাঙালি, বাঙালি আমরা জাতিতে হচ্ছে বাঙালি। আর নাগরিক হিসেবে বাংলাদেশি, নাগরিক হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি। আমরা হচ্ছে আমাদের কি থাকবে? পাসপোর্টে হচ্ছে বাংলাদেশি থাকবে। আর আমরা হলো কি? আমরা জাতিতে হচ্ছে বাঙালি। এই লোগোর প্রেমে পড়েছি, সরকারি চাকরি পেতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজের একটা আইডেন্টিটি চান সরকারি চাকরির, ঠিক আছে, তাহলে কিন্তু এই লোগো আপনি ইউজ করতে পারবেন। আপনার যাবতীয় কাজকর্ম, যাবতীয় আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার যাবতীয় বিষয়গুলো এই রাষ্ট্রীয় খামে আসবে। ঠিক আছে, প্রেমে পড়তে হবে। আচ্ছা, জাতির পিতার প্রতিকৃতি, আচ্ছা জাতির পিতার প্রতিকৃতি বা এইগুলো বিষয়গুলো এখন আর গুরুত্বপূর্ণ নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এইগুলো আপাতত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এদিকে আমাদের আর দরকার নাই। এখন আমরা হচ্ছে আমাদের সাথে অলরেডি অনেকে আরো জয়েন করে ফেলছেন। হ্যাঁ, ক্লাস এখন কেমন লাগছে সবাই জানাবেন। আর দেখি আপনাদের জন্য আরো নতুন কিছু করা যায় কিনা। মেঘ বালিকা, সালমান মোহাম্মদ মিহির, হ্যাঁ আমাদের সাথে ইমরান খান, বর্ষা সরকার, হ্যাঁ অনেকে আছেন। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করে জানান দেন যে আপনারা আছেন। আপনারা কিন্তু মাঠ ছেড়ে যান নাই, মাঠ ছাড়বেন না। যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, মাঠে থাকবেন। আর মাঠে থাকতে পারলে দেখবেন যে এক সময় আপনারা বিজয় নিয়ে ঘরে ফিরতে পারবেন। মাঠে আপনারা নাই,
তাহলে বিজয় কিন্তু আপনার বিজয় অন্যজনে ছিনিয়ে নেবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন। আপনারা এদিকে পড়বেন অনুচ্ছেদ আমাদের 8-এর একটা পড়বেন। অনুচ্ছেদ অনুচ্ছেদ 8-এর 1, অনুচ্ছেদ 8-এর 1, এটাতে বলা আছে রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। মূলনীতি, অনুচ্ছেদ 8-এর 1, রাষ্ট্রীয় মূলনীতি। তা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টা থাকবে? 4টা মূলনীতি থাকবে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টা হবে? 4টা মূলনীতি। বাংলাদেশের মূলনীতি কয়টা হবে? 4টা মূলনীতি। মূলনীতি হচ্ছে আমাদের সমাজতন্ত্র, একটা হচ্ছে আমাদের সমাজতন্ত্র, তারপরে আমাদের 2 নাম্বার মূলনীতি হলো গণতন্ত্র। তারপরে আমাদের 3 নাম্বার মূলনীতি হলো জাতীয়তাবাদ। আর 4 নাম্বার হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষতা। তাহলে আমাদের মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টা আসলে। হ্যাঁ, মূলনীতি হচ্ছে আমাদের 4টা। এগুলো আসলে আওয়ামী লীগের মূলনীতি, মানে যখন সংবিধানটা হয়েছিল তখন জাতীয় সরকারের মাধ্যমে কিন্তু সংবিধানটা হয় নাই, সবাই আওয়ামী লীগের ছিলেন। সংবিধান প্রণয়ন কমিটির 34 জনের মধ্যে 33 জনই আওয়ামী লীগের ছিলেন। 34 জনের মধ্যে 33 জনই আওয়ামী লীগের ছিলেন। মানে এই সংবিধানটা, বর্তমান যে সংবিধানটা আমাদের এক্সিস্ট আছে, সেটা আওয়ামী লীগের সংবিধান। আওয়ামী লীগের মূলনীতিগুলো এটাই: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এগুলো কিন্তু আওয়ামী লীগের মূলনীতি। আচ্ছা, এইদিকে আমাদের অনুচ্ছেদ 8 পড়বেন। আর এরপর যেহেতু আপনাদের প্রাইমারি রিলেটেড, এটি গতবারের একটা প্রশ্ন, প্রাইমারি রিলেটেড একটা প্রশ্ন, সেটা হলো আমাদের অনুচ্ছেদ 17টা পড়বেন। অনুচ্ছেদ কত? 17 নাম্বার। এটা হলো অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। এটার মাধ্যমে কি অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যাপারে বলা আছে, যে আমাদের সর্বজনীন শিক্ষার ব্যাপারে বলা আছে, আমাদের প্রাইমারি শিক্ষার ব্যাপারে বলা আছে, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যাপারে বলা আছে। তারপরে পড়বেন অনুচ্ছেদ পড়বেন কত নাম্বার? 17 নাম্বারের পরে অনুচ্ছেদ পড়বেন হচ্ছে 22 নাম্বার অনুচ্ছেদ। 22 নং অনুচ্ছেদ। 22 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? সেটা হলো আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ থাকবে পৃথক। বিচার বিভাগ আলাদা থাকবে। সংবিধানে বলা আছে যে নির্বাহী বিভাগ মানে হচ্ছে প্রধানমন্ত্রী যে বিভাগটা, সেটা হলো মূলত নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা কি থাকবে? আলাদা থাকবে, পার্টিশন থাকবে, ডিভাইডেড থাকবে। কিন্তু এতদিন থাকে নাই। হ্যাঁ, সংবিধানে আছে 1972 থেকে 2007 পর্যন্ত আগে কি ছিল? নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ একসাথেই ছিল। নির্বাহী প্লাস বিচার একসাথেই ছিল। মানে সংবিধানে আছে, লেখা আছে যে নির্বাহী থেকে বিচারটা কি থাকবে? আলাদা থাকবে। অথচ দুইটা একসাথেই ছিল, এতদিন একসাথেই চলেছে। মানে 1972 থেকে 2007 সাল পর্যন্ত একসাথেই ছিল। বুঝতে পারছেন? আমি আবারও বলছি যে 1972 থেকে 2007 পর্যন্ত নির্বাহী আর বিচার একসাথেই ছিল, কিন্তু সংবিধানে আছে থাকবে আলাদা। তারপর কি শেষমেশ কি হলো? শেষমেশ আগে বিসিএস পরীক্ষা নিয়োগ হতো, ধরেন যে প্রশাসন প্লাস বিচারক, এই দুইটা নিয়োগ হতো কিসের মাধ্যমে? পিএসসির মাধ্যমে। আগে যে অ্যাডমিন ক্যাডার আর হলো যে জুডিশিয়াল যে জাজ,
একটাই বিসিএস এর মাধ্যমে নিয়োগ হতো। আর এরা সুযোগ সুবিধা পাইতো বেশি, এই প্রশাসন ক্যাডারের সুযোগ সুবিধা পাইতো বেশি, এরা পাইতো কম। মানে যারা সহকারী জজ হইতো তারা অনেক সুযোগ সুবিধা কম পাইতো, আর যারা অ্যাডমিন ক্যাডার হতো বিসিএস এর মাধ্যমে তারা বেশি সুযোগ সুবিধা পেত। এই জন্য কি হলো, এই জন্য আবার এই বিচারকরা মামলা করে দিয়েছিল, সংবিধানের 102 অনুযায়ী রিট করেছিল। রিট হাইকোর্টে তারা কি করেছিল, রিট করেছিল। মানে এটা তাদের মানবাধিকার লঙ্ঘন। এই রিট করার কারণে সর্বশেষ সরকার এটা পহেলা নভেম্বর 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটাকে আলাদা করে দেয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা আলাদা করে দেয়, ঠিক আছে। তার মানে আমরা যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যায়, এখন অ্যাডমিন যে ক্যাডার, অ্যাডমিন এই ক্যাডার নিয়োগ হয় কিসের মাধ্যমে, পিএসসির মাধ্যমে। আর বিচারকদেরকে নিয়োগ হয় বিচারক এদের নিয়োগ হয় কিসের মাধ্যমে, এদের নিয়োগ হয় জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে, ঠিক আছে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারছেন? আগে কিন্তু বিচারক এবং অ্যাডমিন ক্যাডাররা পিএসসির মাধ্যমে নিয়োগ হইতো, আর সুযোগ সুবিধা বেশি পাইতো অ্যাডমিন ক্যাডাররা, তো বঞ্চিত হতো বিচারকরা। তারা আবার মামলা করে দিয়েছিল সরকারের নামে। হ্যাঁ, সরকারের নামে কিন্তু মামলা করা যায়, রিট করা যায় সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এবং সর্বোপরি এটা পৃথক হয়ে যায় কবে, এই তারিখটা মনে রাখবেন, 1 নভেম্বর 2007 সালে আলাদা হয়ে যায়। 22 নাম্বারটা পড়বেন, আর অনুচ্ছেদ পড়বেন হলো, অনুচ্ছেদ পড়তে হবে কত নাম্বার, 23-এর কটা পড়বেন, 23-এর ক। অনুচ্ছেদ কত, অনুচ্ছেদ পড়বেন 23-এর ক। 23-এর ক, এখানে আমাদের উপজাতি এবং ক্ষুদ্র জাতিসত্তার ব্যাপারে বলা আছে। ক্ষুদ্র জাতি সত্তার ব্যাপারে বলা আছে, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি বলা আছে। 23-এর ক, মানে আমাদের সাংবিধানিকভাবে বাংলাদেশে কোনো আদিবাসী নাই, যারা আছে সবাই কি উপজাতি, এটাই বলা হয়েছে যে বাংলাদেশে কোনো সাংবিধানিকভাবে কি নাই, বাংলাদেশে কোনো সাংবিধানিকভাবে আদিবাসী নাই। আদিবাসী কারা? আদিবাসী হচ্ছে যারা হলো এই ভূখণ্ডে আদি থেকে আছে, একদম গোড়া থেকে আছে, তারা হলো আদিবাসী। কিন্তু আমরা সাংবিধানিকভাবে কি বলেছি, বাংলাদেশে গোড়া থেকে এরকমভাবে কোনো আদিবাসী নাই। আর যারা আছে তারা কি সবাই ক্ষুদ্র জাতিসত্তা বা উপজাতি। এই জন্য কিন্তু আমরা কি করি না, আদিবাসী দিবস কিন্তু আন্তর্জাতিকভাবে পালিত হয় 9 আগস্ট। 9 আগস্ট কি হয়, আন্তর্জাতিক আদিবাসী দিবস। কবে আন্তর্জাতিক আদিবাসী দিবস? 9 আগস্ট। তো বাংলাদেশ এটা পালন করে না, বাংলাদেশ এটা পালন করার পারমিশন নাই। বাংলাদেশ কি বলছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, যারা আছে সবাই কি উপজাতি। কিন্তু এখন আমাদের উপজাতিরা কি চায়, তারা আদিবাসীর মর্যাদা চায়। এটা করা যাচ্ছে না কোনো রাজনৈতিক কারণে বা বিশেষ নিরাপত্তাজনিত কারণে, এটা করা যাচ্ছে না। আমাদের যে অনেক উপজাতি আছে তারা কি চায়, তারা বলে যে আমরা আদিবাসী, এই আমাদের আদিবাসীর মর্যাদা দিতে হবে। এই জন্য তারা বিভিন্ন সময় কি করে, আন্দোলন করে, মানববন্ধন করে। কিন্তু বাংলাদেশ কি করে না, তাদেরকে আদিবাসীর মর্যাদা দেয় না। তবে আমাদের খাতা কলমে আমরা যদি বলি আদিবাসী কারা, একটা উপজাতি আদিবাসী, তারা হচ্ছে সাঁওতালরা যদি বলেন, এটা খাতা কলমে কি, এটা হলো আদিবাসী। কারণ সাঁওতালদের পূর্বপুরুষ কারা ছিল, নেগ্রিটো। সাঁওতালদের পূর্বপুরুষ ছিল নেগ্রিটো, কারণ নেগ্রিটোরা আমাদের এই ভূখণ্ডে তারা আদি থেকেই ছিল। একমাত্র সাঁওতালরা হলো, যদি আদিবাসীর পাওয়ার যোগ্যতা রাখে তাহলে হচ্ছে সাঁওতালরা পাবে, কিন্তু সাঁওতালদেরও বাদ দিয়ে দিয়েছে, মানে পাইকারি দরে কেউই নাই।
মোটা দাগে কেউ বাংলাদেশে আদিবাসী নাই। এখন সাঁওতালদেরকে দিলে তো আবার চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সবাইকে আদিবাসী দিতে হয়, এই জন্য কাউকে দেয় নাই। মানে বাংলাদেশে সাংবিধানিকভাবে কোনো আদিবাসী নেই, যারা আছে তারা কি উপজাতি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? যারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টের মাধ্যমে জানান। এরপর আমরা পড়ব কত নম্বর অনুচ্ছেদ? এরপর আমাদের পড়তে হবে অনুচ্ছেদ অনুচ্ছেদ আমরা পড়ব অনুচ্ছেদ আমরা পড়ব হলো 27 নম্বর অনুচ্ছেদ। 27, এটা হলো আইনের দৃষ্টিতে সমান অধিকার। আইনের আইনের সমান সমান অধিকার। অধিকার মানে আপনি অনেক ধনী, আপনি আইনের সুযোগ পাবেন, কিন্তু আমি পাবো না, এটা হবে না। মানে আইনের ব্যাপারে সবাইকে সমান রাখা হয়েছে। এটা হলো আমাদের অনুচ্ছেদ কত? 27। ইম্পর্টেন্ট অনুচ্ছেদ অনুচ্ছেদ পড়বেন, অনুচ্ছেদ 28-এর 2 পড়বেন। এটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকার। সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার, বুঝতে পারছেন? তো নারী আর পুরুষ, এখন তো নারীরা অনেক এগিয়ে গেছে, তাই না? কোটা নাই, তারপরে কিন্তু এখন সব জায়গায় নারীদের জয়গান। হ্যাঁ, এখন বর্তমান নারী পুরুষের যে বৈষম্য আছে, পুরুষরাই বেশি মনে হচ্ছে যে তারা বৈষম্যের শিকার। নারী পুরুষের সমান অধিকারের ব্যাপারে বলা আছে কত নম্বরে? 28-এর 2-এ বলা আছে নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার 28-এর 2। নারী পুরুষের সমান অধিকার 28-এর 2। আর এদিকে আর দরকার নাই, আপনারা পড়বেন হলো অনুচ্ছেদ 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 হলো কত? 36। এটা হলো চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা। স্বাধীনতা। রাষ্ট্র আপনাকে কি দিবে? চলাফেরার স্বাধীনতা দিবে। আপনার মতো করে আপনি, হ্যাঁ, রাত্রে বের হবেন না, দিনে বের হবেন, এটা আপনার একটা স্বাধীনতা থাকবে। এটা হলো আপনার কি? এটা হলো আপনার চলাফেরার স্বাধীনতা। নির্মল সরকার, আসলে কি আইন সবার জন্য সমান? ওরে ভাই, খাতা কলমে লেখা আছে সমান, কিন্তু প্র্যাকটিক্যালি তো সমান না। এখন তো মানে ধনীদের কাছে আইন, গরিবের কাছে কোনো আইন নাই, এটা খাতা কলমে লেখা আছে। তারপর হচ্ছে আমাদের পড়তে হবে অনুচ্ছেদ অনুচ্ছেদ কত পড়বো আমরা? 38। এটা হলো আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের বিবেকের স্বাধীনতা। স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা মানে আপনার মতো করে আপনি কি করলেন? চিন্তা করলেন, ঠিক আছে? এখন আপনাকে বলা হলো যে তুমি এই ধরনের কোনো রকমের চিন্তা করতে পারবা না, তুমি এই ধরনের কোনো আদর্শ দিতে পারবা না, তুমি এই ধরনের কোনো কবিতা লিখতে পারবা না, এটা করা যাবে না। এই জন্য চিন্তা এবং বিবেকের স্বাধীনতার ব্যাপারে বলা আছে। মত প্রকাশের স্বাধীনতা আর কি, মত প্রকাশের স্বাধীনতা। এরপর এদিকে আমাদের পড়তে হবে কত নাম্বার? এদিকে হচ্ছে আমাদের আমরা পড়ব অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44। এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে। মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে।
বলা আছে আমাদের যে মৌলিক অধিকার, রাষ্ট্র সংরক্ষণ করবে আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এগুলো রাষ্ট্র ব্যবস্থা নিরাপত্তা দিবে, এটা আমাদের মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে। ঠিক আছে, এটা আমাদের কি আছে, মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে। এই অধিকারটা রাষ্ট্র আমাদেরকে দিবে। যদি রাষ্ট্র এর ব্যতিক্রম করে তাহলে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবো। তাহলে আমাদের মৌলিক অধিকারের ব্যাপারে বলা হচ্ছে 44 নাম্বার। আচ্ছা, এরপরে আপনারা পড়বেন অনুচ্ছেদ 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 কত? অনুচ্ছেদ হচ্ছে 49টা পড়বেন। এটা হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন প্রদর্শন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন মানে হলো রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে যারা দণ্ডপ্রাপ্ত আসামি বা বিশেষ করে মৃত্যুদণ্ড প্রার্থী আসামি তাদেরকে ক্ষমা করে দিতে পারবে। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে মাফ করে দিতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন, ক্ষমা প্রদর্শন। আর একটা পড়বেন অনুচ্ছেদ অনুচ্ছেদ পড়বেন কত নাম্বার? অনুচ্ছেদ পড়বেন হলো অনুচ্ছেদ 64 নাম্বার পড়বেন, 64। এটা হলো অ্যাটর্নি জেনারেল নিয়োগ। অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল নিয়োগ। অ্যাটর্নি জেনারেল নিয়োগ আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ব্যাপারে বলা আছে। অ্যাটর্নি জেনারেলটা কি? অ্যাটর্নি জেনারেলটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যদি বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম কি? অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম কি? অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম কি? আপনাদের কাছে একটা প্রশ্ন, যে বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম কি? অ্যাটর্নি জেনারেলের নাম কি? আচ্ছা, এটা একটা সাংবিধানিক পদ। আচ্ছা, বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম হলো মোহাম্মদ আসাদুজ্জামান। এটি আপনারা পড়বেন, মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে আসাদুজ্জামান। আচ্ছা, এরপরে আপনারা পড়বেন, এটা গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এটা হলো অনুচ্ছেদ 70টা পড়বেন। অনুচ্ছেদ 70। এটা হলো ফ্লোর ক্রসিং। এটা হলো ফ্লোর ক্রসিং। এর হচ্ছে ফ্লোর ক্রসিং। এটা হলো ফ্লোর ক্রসিং অনুচ্ছেদ 70। মানে হলো যে কোনো এমপি যদি তার দলের বিপক্ষে ভোট দেয় বা নির্বাচিত হয়ে যদি দল পরিবর্তন করে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। আমি আবার বলছি, ধরেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলো একজন এমপি, সংসদে গিয়ে সে আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিল, কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিল, তাহলে কিন্তু তার সংসদ সদস্য পদ থাকবে না। বা ধরেন সে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলো এমপি, পরবর্তীতে সংসদে গিয়ে সে বিএনপিতে যোগ দিল, তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। দলের বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না। এটা হলো ফ্লোর ক্রসিং। এইটার জন্য কিন্তু একটা সরকার কি হয়ে যায়? স্বৈরাচারী হয়ে যায়। কি হয়? স্বৈরচারী হয়। এই আর্টিকেলটা একটা সরকারকে কি করে? বাংলাদেশের স্বৈরাচারী করে। একটা আর্টিকেলের কারণেই একটা প্রধানমন্ত্রী বলেন, সরকার বলেন, কি হয়ে যায়? স্বৈরাচারী বলে। আপনি যে প্রস্তাব করবেন সেই প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। হ্যাঁ, আপনি যেটা চান, হ্যাঁ, সেটাই হবে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যাবে না। এটাই হলো ফ্লোর ক্রসিং। আচ্ছা, এরপরে পড়বেন অনুচ্ছেদ 77 পড়বেন। অনুচ্ছেদ 77টা ইম্পর্টেন্ট। এটা হলো আমাদের ন্যায়পাল। এটা হলো আমাদের কি? ন্যায়পালটা পড়বেন। ন্যায়পাল অনুচ্ছেদ 77। এটা হচ্ছে ন্যায়পাল।
ন্যায়পাল, ন্যায়পাল হচ্ছে আম্বুজম্যান, বুজমেন্ট, ন্যায়পাল আম্বুজমেন্ট, ন্যায়পাল, ন্যায়পাল এটা আমাদের সংবিধানে আছে, কিন্তু এটা কোনো ব্যক্তি হিসেবে কোনো পদ নাই। সংবিধানে আছে কিন্তু বাংলাদেশিটা দেখা যায় না, পদটা কোনো কর্তা নাই, কোনো কি নাই, কর্তা নাই। ন্যায়পাল মানে হচ্ছে একজন ব্যক্তি থাকবে, রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী তাদের কি করবে, যে কোন কোন খাতে কি কি ব্যয় করেছে সব কিছুর হিসাব কিতাব মানে সুস্থ তদন্ত করবে। এইটার কাজ হচ্ছে ন্যায়পাল। সংবিধানে আছে কিন্তু এটার কোনো কি নাই, লোক নাই। হ্যাঁ, চুরি চামারি যে করতে পারবে না এটা থাকলে, এই জন্য এটা কিন্তু সংবিধানে আছে কিন্তু এটার কোনো ই নাই, চেয়ার নাই। আচ্ছা, যারা আপনারা বুঝতে পেরেছেন তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। এরপরে হলো আমাদের অনুচ্ছেদ পড়বেন। অনুচ্ছেদ পড়বেন কত নাম্বার? অনুচ্ছেদ 93টা পড়বেন। অনুচ্ছেদ 93টা হলো, এটা হচ্ছে অর্ধাদেশ। অর্ধাদেশ এটা হলো অর্ডিন্যান্স, 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 অর্ধাদেশ। অর্ধাদেশ, এই যে রাষ্ট্রপতির যে আদেশটাকে বলা হয় অর্ধাদেশ। রাষ্ট্রপতির আদেশকে কি বলা হয়? অর্ধাদেশ। এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো গতকালকে, এই যে আজকে আপনার পরিপত্র দিয়েছে, এখানে স্বাক্ষর করেছে কে? রাষ্ট্রপতি, তাই না? এটা হলো অর্ধাদেশ। রাষ্ট্রপতির যে তার ক্ষমতা বলে যে আইনটা করে, এখন তো কোনো সংসদ নাই, এখন কি কোনো সংসদের অধিবেশন আছে? কোনো পার্লামেন্ট আছে? নাই। এই যে রাষ্ট্রপতি যে তার আদেশটা এক্সিকিউট করতেছে, এটাকে বলা হয় অর্ধাদেশ। এটাকে বলা হয় অর্ধাদেশ। আর এদিকে আমরা পড়ব অনুচ্ছেদ। অনুচ্ছেদ আমরা পড়ব কত? 102। এটা হচ্ছে হাইকোর্টে রিট করা। রিট করা, হাইকোর্টে রিট করতে পারবেন। তাহলে এই যে রিট করা মানে সরকার যদি আপনার এই যে 44 নাম্বার অনুচ্ছেদে কোনো রকমের লঙ্ঘন করে, এই সরকার যদি আপনার অনুচ্ছেদ 44 নং অনুচ্ছেদ কোনোভাবে লঙ্ঘন করে, তাহলে আপনি হাইকোর্টে কি করতে পারবেন? রিট করতে পারবেন। সরকারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? মামলা করতে পারবেন। এটা আপনার নাগরিক অধিকার। ঠিক আছে? ধরেন এই যে 27তম বিসিএসটা এখানে বাদ পড়ছিল, প্রায় প্রায় 1000-এর মতো ক্যান্ডিডেট বাদ পড়েছিল। তারা আবার রিট করে রাখছিল। এইবার কিন্তু রিটের কারণে আবার তাদের ফলাফল হয়েছে। মানে আজকে তারা ওই যে 27তম বিসিএস যারা বঞ্চিত হয়েছিল, তারা এই রিটের কারণে তারা তাদের চাকরি ফিরে পেয়েছে। এটা হচ্ছে রিট করা। 102 নাম্বার হচ্ছে রিট করা। তাহলে আপনার মানবাধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে আপনি কি করতে পারবেন? রিট করতে পারবেন। তাহলে আদালতে রিট করা যায়। কোন আদালতে? হাইকোর্টে। কোন আদালতে? হাইকোর্টে আপনি রিট করতে পারবেন। আচ্ছা, এরপর আপনারা পড়বেন হলো 137টা পড়বেন। 137-এর মাধ্যমে কি আছে? এটা হলো পিএসসি গঠন। পিএসসি গঠন মানে যে পাবলিক সার্ভিস কমিশন গঠন, এই ব্যাপারে বলা আছে যে সরকার চাইলে এক বা একাধিক কি করতে পারবে? পিএসসি গঠন করতে পারবে। ঠিক আছে, এখন যদি আপনারা চান যে না আমাদেরটাও পিএসসিতে হোক, প্রাথমিকটা আরেকটা পিএসসি গঠন করা হোক, চাইলে সরকার কিন্তু করতে পারবে পিএসসি গঠন। আর এদিকে আসলে পরীক্ষায় অনুচ্ছেদ 142, এটা হলো আমাদের সংবিধানের সংশোধন। সংবিধানের সংশোধন, এটি হলো আমাদের সংবিধান কি? সংশোধন। সংবিধানে কি করতে পারবে? সংশোধনী করতে পারবে। মানে সংসদের যে 2/3 ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে কি করা যাবে? সংবিধানের সংশোধন আমরা করতে পারবো। ঘুরে ফিরে এই কয়েকটা অনুচ্ছেদ নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে।
এর বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে আমি তেমন একটা দেখি নাই। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এবং আপনারা যারা দেখলেন সবাই কি বুঝতে পেরেছেন কি না আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু পরেই ক্লাস শেষ করে দিব, আরেকটু ক্লাসটা আছে, আমরা সংবিধানের কয়েকটা সংশোধনী পড়ব। বিগত দিনে একটা প্রশ্ন আসছিল সংবিধানের সংশোধনী, সংবিধানের সংশোধনী। সংশোধনী থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই। পরীক্ষায় প্রশ্ন ছিল যে আমাদের এ পর্যন্ত বাংলাদেশে কয়টা সংবিধানের সংশোধনী হয়েছে। এই পর্যন্ত বাংলাদেশের কয়টা সংবিধানের সংশোধনী হয়েছে? 17টি। কয়টি হয়েছে? 17টি। 17টি সংশোধনী হয়েছে। 1 নাম্বার 2 নাম্বার এগুলো দরকার নাই, আপনারা শুধুমাত্র পড়বেন হলো ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনী মানে 13তম ত্রয়োদশ সংশোধনী, এটি করা হয়েছিল 1996 সালে। এর মাধ্যমে কি করা হয়? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার মানে হলো কি, যে একটা দল 5 বছর ক্ষমতা অতিবাহিত করার পর ওই তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। আর এই তত্ত্বাবধায়ক সরকারটা কি করবে? 90 দিনের মধ্যে কি করবে? 3 মাস বা 90 দিন, এই 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে আরেকটা সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যাবে। এটা হলো তত্ত্বাবধায়ক সরকার। এটা কি? তত্ত্বাবধায়ক সরকার। এটা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে করা হয়েছিল? ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। আর বর্তমান যে আমাদের যে সরকারটা আছে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এটা কিন্তু যে শেখ হাসিনা 5 বছর ক্ষমতা অতিবাহিত করে সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়কের কাছে দিয়েছে তা কিন্তু না। একটা বিপ্লব হয়েছে, একটা ক্রাইসিস হয়েছে, তাই সবার পরামর্শের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের মেয়াদের ব্যাপারে কিছু বলা নাই, এটা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, টেনশন নিয়েন না। এরপরে পড়বেন আপনার পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী এটা করা হয় 2011। এই 2011-তে শেখ হাসিনা এটা করে আমাদের গণতন্ত্রের যাত্রাটাকে রুদ্ধ করে দিয়েছে। মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আর একটা হলো সপ্তদশ সংশোধনী। সপ্তদশ সংশোধনী। সপ্তদশ সংশোধনীর মাধ্যমে কি করা হয়? এখানে আমাদের সংরক্ষিত আসন, সংরক্ষিত মহিলা আসন, মহিলা আসন 45 থেকে 50টিতে কি করা হয়? বাড়ানো হয়। তাহলে এই 3টা আপনারা সংশোধনী আপনারা পড়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সংবিধানের উপর একটা স্পেশাল নোট দেয়া হয়েছে, আপনারা দেখবেন। আর আপনাদের পরীক্ষা, কয়েকটা পরীক্ষা নিয়েছিলাম লাস্ট, সম্ভবত আপনাদের ভাষা আন্দোলনের উপর পরীক্ষা হয়েছে। আর নেক্সট পরীক্ষার ঘোষণা আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব। আপনারা নিয়মিত পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে নিজেকে সবসময় চাঙ্গা রাখা যায়, আর নিজের উপরে আপনারা চাপ সৃষ্টি করে পড়াশোনাটা করা যায়, ভালো একটা আউটপুট পাওয়া যায়। তো আজকের ক্লাসটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। কোনো প্রশ্ন থাকলে আপনারা জানান। আমরা এখনই ক্লাসটি শেষ করব।
আর প্রতি ক্লাস হবে আমাদের সোমবার রাত 8টায়। আগামী ক্লাস হবে সোমবার রাত 8টায়। দেখেন, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান। আমি যতটুকু বললাম বা দেখলাম, আপনারা দেখলেন, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার কিনা। আর পিডিএফ দেয়া আছে, সেখান থেকে বিস্তারিত আপনারা পড়ে রাখবেন। সবাই একটু দ্রুত ঝটপট করে উত্তরটি দেন। আচ্ছা, আমাদের মেঘ বালিকা আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো প্রশ্ন সম্ভবত দেখেন আরও কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ক্লাসটা কেমন লেগেছে তাও জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা সাপোর্ট করবেন। অধরা শেখ, জি বুঝতে পারছি। মারিয়া রহমান, জি ক্লিয়ার স্যার। আচ্ছা, কোনো সমস্যা যেহেতু নাই, তাহলে আমরা আজকে এখানে ক্লাসটি শেষ করছি। বর্ষা সরকার, জি স্যার বুঝতে পেরেছেন। ও আপনাদের জন্য আরেকটা ঘোষণা দিচ্ছি, আমার এই বইটা, একটা বই, এই বইটা অনেকেই নিয়েছেন। এই বইটা যারা নিতে চান, এটা একটা বিশাল ডিসকাউন্টে বইটা দেয়া হচ্ছে। বইটার বাজার মূল্য হচ্ছে 350 টাকা। তবে আপনারা যারা নেবেন তাদের জন্য কুরিয়ার চার্জ সহ 150 টাকা, মাত্র 150 টাকা। আমি যেভাবে পড়াই তার একদম ডিটেলস সুন্দরভাবে গোছানো আকারে এই বইটাতে দেয়া আছে। আর এই বইটা যদি আপনারা পড়তে পারেন ভালোভাবে, এখানে বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আপনি অনায়াসে অ্যান্সার করতে পারবেন। আর এই বইটা যদি ভালোভাবে স্টাডি করেন তাহলে আপনারা ভাইবাটা চমৎকারভাবে দিতে পারবেন। এটা হচ্ছে উৎকর্ষ বাংলাদেশ বিষয়াবলী। এই বইটার মার্কেট প্রাইস হচ্ছে 350 টাকা। আপনারা যারা নেবেন আপনারা 150 টাকা নিতে পারেন, কুরিয়ার চার্জ ফ্রি। ইতিমধ্যে অনেকেই নিয়েছেন। যারা নিয়েছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ বইটা কেমন। তো আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। আচ্ছা, বইটা নেওয়ার জন্য 01725930751 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখতেছি। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।